এখানে এত গুণী জনদের সামনে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই, এই এক আয়নাঘর আমাকে এখানে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। আল্লামা সাঈদী এমন এক ব্যক্তি ছিলেন, আমি জানি না কে নাম দিয়েছে কোরআনের পাখি, এত ভালো বোধহয় নাম আর হবে না। আমার বাবার সাথে ওনার ঘনিষ্ঠতা আজকে প্রায় 65 বছর। আমার বাবার ইন্তেকালের পরে সাধারণত কোনো রাজনৈতিক নেতার ইন্তেকালের পরে শোক বই খোলা হয় না, কিন্তু আমরা মানুষের চাপে পড়ে খুলতে বাধ্য হয়েছিলাম, দুটা খুলতে বাধ্য হয়েছিলাম। ওখানে বর্তমান সময় সবচেয়ে সফল আইনজীবী শিশির মনির আমার বাবা সম্পর্কে লিখেছিল, লিখে শেষ করা যাবে না। আল্লামা সাঈদী সম্পর্কে আমার বক্তব্য হলো, বলে শেষ করা যাবে না। চাঁদের কিন্তু কোনো আলো নেই, সূর্যের আলো দিয়েই চাঁদ আলোকিত হয়। তিনি ছিলেন সূর্য এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে তিনি দিনের আলো জ্বালিয়েছেন। আমরা এখানে গুণগান করে ওনার বেহেশতের জন্য দোয়া করে কিন্তু কোনো লাভ হবে না। আমি মনে করি হাদিসে আছে 1000-এ 1জন বেহেশতে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি 1,00,000-এ 1জন হয় ইনশাআল্লাহ আল্লামা সাঈদী বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা আমি মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো গুণ কীর্তন করে লাভ হবে না, আমাদেরকে আগে নিজে পরিবর্তন হতে হবে। দিন কায়েমের জন্য শর্ত দুটো, একটা হলো একদল যোগ্য লোক তৈরি হওয়া, দ্বিতীয় হলো দেশের অধিকাংশ জনগোষ্ঠী দিন বিরোধী না হওয়া। মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল। মদিনায় যোগ্য লোক ছিল না, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল না। আল্লাহ যোগ্য লোকগুলিকে হিজরত করে মদিনায় নিয়ে গিয়ে দিন কায়েম করেছিলেন, প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। আমি মনে করি আমাদের দেশে দ্বিতীয় শর্তটা পুরোপুরি কায়েম আছে। অধিকাংশ জনগোষ্ঠীর দিন বিরোধী নয়, দিনের প্রতি আবেগ আছে, আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের যোগ্য হইতে হবে। যোগ্য হতে হলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাতে হবে। উনি যে আলো জ্বালিয়ে দিয়েছেন এটাকে আমরা প্রজ্বলিত করার চেষ্টা করছি। আমি হতাশ, আমি মনে করি না। আমি অসংখ্য সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশের শতকরা একটা লোক মিথ্যা কথা বলে না। আপনি মন থেকে বলতে পারবেন একটা মিথ্যা কথা বলে না? নেই। হাদিসে আছে মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ, কোরআনে আছে মিথ্যাবাদী স্থান জাহান্নামের নিকৃষ্ট স্থান। গীবত করি না, শতকরা 1জন লোক খুঁজে পাবো না। সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ খায় না, 1জন লোক খুঁজে পাবো না। মাপে ওজনে কম যায় না, 1জন লোক খুঁজে পাবো না। তাহলে আমরা ওনার শিক্ষা কাজে লাগাচ্ছি। উনি আলো জ্বালিয়েছেন, কিন্তু এটাকে আমরা প্রজ্বলিত রাখতে পারছি না, আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না। আমার আপনার কাছে আবেদন, আল্লাহ যে মুসলমানের জন্য প্রথম আদেশ দিয়েছেন ইকরা, আমরা পড়ি না, আমরা জানি না, মানি না, আমরা খুব উদাসীন, আখিরাতকে আমরা ভুলে আছি। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি শিওর আপনারা জানেন সবাই। আমরা কি এই নামাজ কি আমাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখছে? রাখছে না। আমি যে সংজ্ঞাটা বলতে চাই যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আপনারা এখানে দেখেন যে এডুকেশনের সংজ্ঞা যখন বলা হয়েছে, এখানে 3টা কিওয়ার্ড বলা হয়েছে, বডি, মাইন্ড অ্যান্ড সোল। এবং শুধু 3টা কিওয়ার্ড না, এর সাথে আরেকটা ওয়ার্ড বলা হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হলো হারমোনিয়াস ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যালেন্স ডেভেলপমেন্ট হইতে হবে বডির ক্ষেত্রে, মাইন্ডের ক্ষেত্রে এবং স্পিরিটের ক্ষেত্রে। এই 3টা জিনিস যখন হয় তখনই সেটাকে এডুকেশন বলা হয়। কোনোটাকে অর্থাৎ বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই 3টার কোনো একটা অংশকে যদি আন্ডারমিন করা হয়, অর্থাৎ ইমব্যালেন্স গ্রোথ হয়, তাহলে সেটা এডুকেশন হতে পারে না। সেটা হয়তো হবে ব্যালেন্স গ্রোথ অফ ডেভেলপমেন্ট বা হারমোনিয়াস গ্রোথ অফ ডেভেলপমেন্ট। এটাই হলো এডুকেশন। এটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে দেখা যাবে আজকের যে আলোচনা বা আমরা শিক্ষা বা বাংলাদেশের যে পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থার দিকগুলি হয়েছে, এগুলির দুটো আসপেক্ট আমি কথা বলবো। এর মধ্যে প্রথমে আমি আমাদের আজকের যে প্রবন্ধকার ডক্টর হাফিজুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ জানাবো। উনি অনেক কষ্ট করে উনি যে একটা পেপারটা দিয়েছেন, ডেফিনেটলি এখানে অত্যন্ত ওয়েল ডেসক্রাইবড, এবং এখানে এডুকেশনের যে আপনার ইভলিউশন বলে আসছে, বিভিন্ন পিরিয়ডের দিকগুলি এখানে উনি তুলে এনে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে আমাদের শিক্ষা সংস্কারে এখন কি কর্তব্য।
আমি এখানে দুটো আসপেক্টে কথা বলবো। প্রথম দিক হলো, একটা হলো মানে আমাদের পুরো এডুকেশনের যা হয়েছে অতীতে বা সামনে যা হওয়া উচিত, এর মধ্যে আমরা দুটো সাইড মাথায় রাখতে পারি। একটা সাইড হলো আইডিওলজিক্যাল আমার আকাঙ্ক্ষাটা কি, আরেকটা হলো লাস্ট যে জুলাই আকাঙ্ক্ষাটা কি, নির্দিষ্ট করে আমি বলবো জুলাই আকাঙ্ক্ষাটা কি। আইডিওলজিক্যাল আকাঙ্ক্ষার কথা যদি বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ এটাই অমীমাংসিত রয়ে গেছে এখন পর্যন্ত। সেই জায়গাটা আগে আমাদেরকে মীমাংসার আওতায় আনতে হবে। আমি রিসেন্ট জাস্ট কয়েকটা স্টাডির কথা বলছি, আগেরগুলি বাদ দিলাম। মানে রিসেন্ট স্টাডিতে আমরা দেখছি যে 18-19 সালে প্রথম আলো এবং ডেইলি স্টার একটা সার্ভে করেছে ইয়ুথদের উপর, যে রিলিজিয়ন এখানে ম্যাটার করে কিনা তাদের জীবনে। এখানে দেখা গেছে মানে 18 সালে যে সংখ্যাটা বলেছে, 19 সালে এর চেয়েও বেড়েছে। সেটা কি, যে রিলিজিওসিটি ম্যাটার করে তাদের লাইফে, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে রিলিজিওসিটিটা ম্যাটার করে। এবং এটা তখন তাদের রিপোর্টও এসেছে যে ইয়ুথদের লাইফে, বাংলাদেশের ইয়ুথদের মধ্যে রিলিজিওসিটি ম্যাটার করে। এটা হলো তাদের রিপোর্ট বলছে। এরপরে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে দুটো স্টাডি হয়েছে বাংলাদেশের উপর, যেখানে আই ওয়াজ দ্য কান্ট্রি কনসালটেন্ট অফ দিস স্টাডি। সেখানে আপনার গার্জিয়ান, ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান, তাদের উপর একটা স্টাডি হয়েছে। এখানে দেখানো হয়েছে, এটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে, ডকুমেন্টগুলো আপনারা পাবেন, সেখানে মেনশন করা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে ভ্যালুজটা ম্যাটার করে। মানে দেয়ার মাস্ট বি এ ভ্যালুজের ডেভেলপমেন্ট এবং ইনকালকেশন ইজ এ মাস্ট। সেই ভ্যালুজটা আসবে কোত্থেকে, সেটা সোর্স হিসেবে বলা হয়েছে রিলিজিয়নকে নিতে হবে। তাহলে এটা হলো তাদের রিপোর্ট। থার্ড থিং হলো নায়েমের একটা রিপোর্ট, 21 এবং 22 একটা স্টাডি হয়েছে নায়েমের। তখন একটা 20 সালে যে তখন একটা কথা হয়েছিল যে সেকেন্ডারি লেভেলে আদৌ ধর্মশিক্ষা বই দরকার আছে কি নাই। এই ধর্মশিক্ষা বই কি, মানে এই যে 10টা বই এখন যেটা করা হয়েছে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2021-এ, সেটার আগেই বিতর্কটা তৈরি ছিল যে সেখানে ধর্মশিক্ষা আদৌ দরকার আছে কিনা। মোরালিটির জন্য তারা ঘরে বসেও মোরালিটি শিখতে পারে, এথিস্টও মোরাল হইতে পারে, তাদের একটা যুক্তি ছিল। সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ ধর্ম বইয়ের দরকার নাই। কিন্তু এটা প্রমাণিত হয়েছে, আই ওয়াজ দ্য টিম লিডার অফ দি স্টাডি, এখানে প্রমাণ করা হয়েছে যে না, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা ইজ এ মাস্ট। এবং এটার মানে আপনার ডিটেলের জন্য ওই রিপোর্টগুলি পড়তে পারেন এবং সেখানে দরকার। এর পরবর্তীতে আমি আরেকটা বলছি যে আপনার আরও একটা গুরুত্বপূর্ণ আগের বিষয় যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট, সেটা ছিল আমি যদি আগে ক্লাসিক্যাল পিরিয়ড, মেডিয়েভাল পিরিয়ড সব পিরিয়ড বাদেই দেই, তাহলে সর্বশেষ 1977-এ ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, এটা হেল্ড ইন মক্কাতে হয়। এবং সেটার আইডিয়াটা ছিল যে এডুকেশনাল কনসেপ্টস অ্যান্ড থিওরি। সেকেন্ড ওয়ার্ল্ড কনফারেন্স হয় এডুকেশনাল কারিকুলামের উপর, যেটা হয় পাকিস্তানে, এটা হয় 1981-এ। থার্ড ওয়ার্ল্ড কনফারেন্স হয় টেক্সট বুকের উপর, এটা হয় বাংলাদেশে এরশাদ সাহেবের পিরিয়ডে 1983-তে। ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স হয় উগান্ডাতে, সেটা হয় টিচিং মেথোলজির উপর। এরপরে এরকম আরও 7টা কনফারেন্স হয়। সবগুলি কনফারেন্স মিলিয়ে পরবর্তীতে একটা ওআইসি ডিক্লারেশন আসে, যেই ডিক্লারেশনগুলিতে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি অফ দিস ডিক্লারেশন এবং এই রেজুলেশন। এবং সেই রেজুলেশন এটা ক্লিয়ার করা হয়েছে যে এডুকেশন এবং নলেজের মেইন সোর্স হইতে হবে রেভিলেশন, মানে রিভিল নলেজ ইজ এ মাস্ট ইন এডিশন টু অ্যাকোয়ার্ড নলেজ। অর্থাৎ নাকলিয়া সোর্স ইন এডিশন টু আকলিয়া সোর্স ইজ এ মাস্ট। এই দুটোর ইন্টিগ্রেশন লাগবে, আকলিয়া এবং নাকলিয়া, রিভিল অ্যান্ড অ্যাকোয়ার্ড, এই দুটো মাস্ট। এবং সেখানে বাংলাদেশ ইজ সিগনেটরি কান্ট্রি, কারণ এই সম্মেলনে সকল ওয়ার্ল্ডের যেমন স্কলাররা ছিল, একই সাথে সকল সরকারের প্রতিনিধিরা ছিল, সকল সরকার প্রধানরা ছিল এবং তারা সিগনেচার করেছে। কাজে এটা কিন্তু লাস্ট ইস্যু ছিল, এটা বাংলাদেশ মেজর মুসলিম কান্ট্রি হিসেবে এটা কিন্তু ইগনোর করেছে। সেইটার আলোকে আমরা যদি চিন্তা করি, তাহলে আমি যে কথাটা বলবো যে এখানে কয়েকটা বিষয় আনা উচিত। সেটা হলো প্রথমত আমাদের ইসলামিক এই জিনিসটা দ্বারা আমরা বোঝাতে চাই আইডিওলজির ক্ষেত্রে রিলিজিয়ান ম্যাটার করে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য ইসলাম ম্যাটার করে। এবং সেই জন্যে আমাদের পরামর্শ হলো কয়েকটা পরামর্শ, যে এখানে প্রাইমারি থেকে হাই স্কুল, ইউনিভার্সিটি লেভেলের সকল লেভেলে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ান অথবা ফান্ডামেন্টালস অফ ইসলাম, মুসলমানদের ক্ষেত্রে নন মুসলিমদের ক্ষেত্রে এটা হলো রিলিজিয়ান, এটা কম্পালসারি করতে হবে অন্তত 100 নম্বরের। দ্বিতীয়ত হলো রিলিভেন্সি অফ ইসলাম, এইটা 100 নম্বরের অন্তত রিলিভেন্সি করতে হবে। যে সাবজেক্ট পড়ুক, ইকোনমিক্স, ফাইন্যান্স, ল অথবা
সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে কোনো সায়েন্স পড়ুক, এটাতে ইসলামিক রিলিভেন্সিটা কি বা রিলিজিয়াস রিলিভেন্সিটা কি, এটা এখানে 100 নম্বর এখানে থাকতে হবে। এ দুটো হলো এখানে মাস্ট। এবং 1977 সহ যে ওয়ার্ল্ড কনফারেন্সের যে রিকমেন্ডেশনগুলি ছিল, যেখানে বাংলাদেশ সিগনেটরি কান্ট্রি, এটার আলোকে বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটাকে এখানে আবার রিভিউ এবং করতে হবে এইটা, এবং সকল ক্ষেত্রে রিভিল নলেজ, অ্যাকোয়ার্ড নলেজ, স্কিলস এবং ভ্যালুজ এটাকে এনশিওর করতে হবে। এবং ভ্যালুজটা এনকালকেট করার জন্য শুধু মুখে বললে হবে না ভ্যালুজ, এখানে যে নাম্বার বা মূল্যায়ন সিস্টেম আছে, সে মূল্যায়ন সিস্টেমে বিশ্বভিত্তিক জ্ঞানের পাশাপাশি আপনার এই 4 বছর বা 10 বছর অথবা 16 বছরে একজন স্টুডেন্ট তার শিক্ষা প্রতিষ্ঠানে কী ধরনের ভ্যালুজটা তার মধ্যে ডেভেলপ করছে, এটার একটা প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট এখানে থাকতে হবে নাম্বার মোটনের ক্ষেত্রে, যেটা টিচাররা তার দেখতে হবে 4 বছর পরে তার মধ্যে এই ডেভেলপমেন্ট হয়েছে। এটা তার স্টুডেন্টরাও জানবে, গার্জিয়ানরাও জানবে, ওই প্রতিষ্ঠানও এটা আনতে হবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট জানতে হবে, যাতে করে টোটালি এটার মধ্য দিয়ে একটা ভ্যালু লাইডেন গ্রাজুয়েট বেরিয়ে আসে। আদারওয়াইজ বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি ফ্রেমওয়ার্ক, যেটাকে বলা হয়েছে ইন্টিগ্রিটি পলিসি, এইটা 2012, এটা কখনই বাস্তবায়ন সম্ভব হবে না যদি না ভ্যালু লেডেন ওয়েল রাউন্ডেড গ্রাজুয়েট এখান থেকে বের হয়। আর এটার জন্য রিলিজিয়ন ডেফিনেটলি ম্যাটার করে, এবং আমাদের দেশের জন্য ইসলাম ডেফিনেটলি ম্যাটার করে। এই সোর্সে যেতে হবে। এটা হলো আমি আইডিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে বললাম। ইন টার্মস অফ জুলাই আকাঙ্ক্ষা, এখানের আকাঙ্ক্ষাটা কী ছিল? জুলাই আকাঙ্ক্ষার মূল কথা হলো এখানে কোটা নয়, মেধা থাকতে হবে। এই তো কথাটা। এখানে কোটা, কোনো কোটা চলবে না, দলীয় কোটা চলবে না, কোনো কিছু চলবে না, এখানে মেধাভিত্তিক হইতে হবে। দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট হলো এখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হইতে হবে, অর্থাৎ ভালো মানুষ তৈরি হইতে হবে। এই দুটো দিক যদি মাথায়, আর কোনো বেকারত্ব, এই যে বেকার হচ্ছে, এই বেকারত্ব যাতে না থাকে, এই জিনিসগুলোর আলোকে আমার সুস্পষ্ট পরামর্শ হলো বাংলাদেশে এখন যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটিগুলি আগের গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট করে গেছেন, জেলা লেভেলের সকল ইউনিভার্সিটি বন্ধ করতে হবে। কারণ হায়ার এডুকেশন সবার জন্য নয়, হায়ার এডুকেশন পার্টিকুলার গ্রুপের জন্য, যারা এটা মানে পাস অর্জন করতে পারে। কাজে হায়ার এডুকেশন দরকার নেই তাদের জন্য। এই জেলা লেভেলের সকল ইউনিভার্সিটি বন্ধ করতে হবে। তাহলে ওই ইউনিভার্সিটিতে কী হইতে পারে? ওই ইউনিভার্সিটিতে আপনার কারিগরি এবং ভোকেশনাল, আন্তর্জাতিক মানের কারিগরি এবং ভোকেশনাল এডুকেশনটাকে এনশিওর করতে হবে, যাতে করে এই জেলা লেভেলের যত মানে জড়িয়ে পড়া শিক্ষার্থীরা আছে, সেটা 5 পড়ে, 5 পাস, 8 পাস, এসএসসি পাস, তারা যাতে এখান থেকে পড়ে বাইরে যদি কাজ করে, তারা যাতে একটা রিমিটেন্স, একটা গ্রেট কন্ট্রিবিউশন করতে পারে, এবং এটার একটা বিরাট বাজার বৈশ্বিক বাজারে আছে। এটা করতে হবে। এই জেলা লেভেলের ইউনিভার্সিটিগুলিকে এখন কারিগরি শিক্ষা আহ্বান করে এটার মাধ্যমে আনতে হবে। তাহলে দেখা যাবে এই জেলা লেভেলের ম্যান পাওয়ার দ্বারা জেলা লেভেল সেলফ সাফিসিয়েন্টলি চালাইতে হবে। এখানে কেন্দ্র থেকে ভর্তুকির দরকার হবে না, এমন ধরনের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এরপর আমি যেটা বলবো, এখান থেকে যে এখন যে ব্যবস্থাপনা কমিটিগুলি আছে, সেই স্কুল, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি সকল লেভেলের কোনো দলীয় পদাধিকারী লোক, সেটা কোনো দলীয় তো বটেই না, ইউনিভার্সিটিগুলি তো এখন সাদা সাদা দল, নীল দল, অমুক দল, এগুলো কিন্তু দলীয় কোটারি ভুক্তই। আমি বলবো এই ধরনের কোন দলীয় কোটারি ভুক্ত কাউকে এখানে সম্পৃক্ত রাখা যাবে না, কোনো দলীয় পদাধিকারীদের রাখা যাবে না। তাহলে কি হইতে হবে? স্রেফ যারা টোটালি একাডেমিক, যারা শিক্ষক এবং শিক্ষানুরাগী ট্রুলি আছে, যারা শিক্ষার জন্য যাদের জীবনদেরকে দিয়েছে, তাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক। নট শিক্ষানুরাগী কোটায় দলীয় নেতৃত্ব, শিক্ষানুরাগী কোটায় শিক্ষককে আনতে হবে, রিটায়ার্ড শিক্ষক বা যারা বা প্রফেশনাল আছে তাদেরকে এখানে আনতে হবে, এবং যেখানে মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে, যে প্রাইমারি স্কুলের জন্য কমপক্ষে এইচএসসি, হাই স্কুলের জন্য কমপক্ষে ডিগ্রি, এবং ইউনিভার্সিটি লেভেলের জন্য মিনিমাম মাস্টার্স লেভেল। এটা নিচে অবশ্যই আসা ঠিক হবে না, এটা এনশিওর করতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, যেখানে আপনার বিসিএস যেমন দেখেন, পিএসসি আছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, এই আলোকে এডুকেশন সার্ভিস কমিশন গঠন করতে হবে শিক্ষকদের জন্য, যাতে করে শিক্ষকদের একটা সামাজিক মর্যাদা নিশ্চিত হয়। এখন যেটা আছে, সচিবদের, জজদের কি পরিমাণ সামাজিক মর্যাদা আপনারা খেয়াল করেন, তাদের তুলনায় শিক্ষকদের কোনো মর্যাদাই নাই। এরার জন্য যেভাবে সমাজে মর্যাদা, সেটা এনশিওর করার জন্য তাকে ওইটার আওতায় আনতে হবে এবং ইকুইভ্যালেন্টি দিতে হবে, যাতে করে জাজরা, বিচারপতিরা এবং সচিবরা যে স্ট্যাটাসটা বা আমাদের ইউনিভার্সিটির প্রফেসরও সেই স্ট্যাটাসটা পেতে পারে, এটা এনশিওর করতে হবে, এবং এটা করার জন্য এডুকেশন সার্ভিস কমিশনের আওতায় আনতে হবে। এরপর হলো আমরা যেটা বলছি যে উদ্যোক্তা তৈরির জন্য, মানে এখানে ওই যে চাকরি না করে উদ্যোক্তা তৈরির জন্য যাতে তৈরি হইতে পারে, সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট এবং ইনভেস্টমেন্ট এখানে থাকতে হবে। এরপরে এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলি ম্যানেজমেন্ট আছে, ধরেন এনসিটিপি, নায়ামারও যত ধরনের প্রতিষ্ঠান আছে, ডিজি অফিসগুলি, এগুলিতে যারা এডুকেশন ক্যাডারের লোক,
ইভেন যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এডুকেশনাল লিডারশিপ, এডুকেশনাল ম্যানেজমেন্ট, এগুলিতে যাদের ডিগ্রি আছে তাদেরকে এখানে আনতে হবে। নন এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কোনো লোক এডুকেশন ম্যানেজমেন্টে থাকতে পারে না, তাদেরকে অবশ্যই এডুকেশনের ডিগ্রিধারী হইতে হবে কোনো না কোনো লেভেল পর্যায়ে। এটা ছাড়া এটা করা সম্ভব হবে না। মোটামুটি এই কয়টা কথা বলে আরেকটা হলো রিসার্চ বেসড ইউনিভার্সিটি। এখন যেসব ইউনিভার্সিটি আছে সেটা শুধু টিচিং বেস ইউনিভার্সিটি, আমাদের রিসার্চ বেস ইউনিভার্সিটি হইতে হবে, যাতে এটা বাংলাদেশের পলিসিতে কন্ট্রিবিউট করতে পারে এই রিসার্চের ফাইন্ডিংসগুলি। একই সাথে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একটা গ্রেট কোলাবোরেশন এনশিওর করতে হবে, যাতে এই কোলাবোরেশনের ভিত্তিতে মানে আমাদের ইন্ডাস্ট্রিগুলি মানে ফাইনাল ইয়ার থেকে এখানকে ছাত্রদেরকে বা শিক্ষার্থীকে রিক্রুট করতে পারে। এই কথাগুলি বলেই আমি ফাইনালি যে কথাটি বলবো, এই সবগুলি কথার আলোকে আমাদের দরকার একটা ভিশন অফ এডুকেশন আমাদের মধ্যে প্রতিষ্ঠা করা, সবার মধ্যে, আপনার আমার সবার মধ্যে থাকা যে হোয়াট আর দ্য ভিশন অফ এডুকেশন, এই জাতির জন্য এডুকেশনাল ভিশনটা কী হবে এটা ক্লিয়ার করা। এবং এডুকেশনাল ভিশনটা এমন হইতে হবে যে যেখানে আমি এই কথাটা বলি, একটি আলুর কোনা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বজগৎ জ্বলে, এরকম ভিশনারি মানে যাতে আমাদের এডুকেশনটা হতে পারে এবং আদর্শ মানুষ হতে পারে, ভালো মানুষ তৈরি হইতে পারে, ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ডেভেলপ হইতে পারে, এই নলেজ স্কিলস এবং ভ্যালুজের এরকম ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ডেভেলপ করতে পারে, ওয়েল-রাউন্ডেড গ্রাজুয়েট হতে পারে, এরকম ভিশন অফ এডুকেশন লাগবে। এবং এটার জন্য কাকে দায়িত্ব নিতে হবে? আমি মনে করি আমাদের আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। ইউ আর দ্য কি টু মেক ইট এ সাকসেস, আই এম দ্য কি টু মেক ইট এ সাকসেস। এখানে আমরা বা ওই সরকার অমুক সরকার বলতে কিছু না, কেউ কিছু করবে না ভাই, কারণ আমি ছাড়া, আমি তুমি সে, আমি ছাড়া এখানে আমরার কোনো অস্তিত্ব নাই। কাজে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আই এম দ্য কি, ইউ আর দ্য কি টু মেক ইট এ সাকসেস। এই ধরনের দায়িত্ববোধ নেওয়ার জন্যে সবাইকে এই স্বপ্ন এবং দায়িত্ববোধ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমাদের আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার কল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ
এখন বাংলাদেশে দুইটা মেজর দল। সার্ভে বলেছে একটা দলের সমর্থন 24%, আর একটা দলের সমর্থন 21%। আপনি কি এগুলো দেখেন না? দেখেন না। আর 48% লোক চুপচাপ, কারো কথা বলে নাই। তাহলে এটা বোঝা যায় যে তারা জামাত ইসলাম করে না। 48%। কারণ জামাত ইসলাম যদি করতো তাহলে তো বলে দিত আমি জামাত, যেরকম 21% বলছে। এরা বিএনপিও করে না, তাহলে তো 24% বলছে, এরা তো বলে নাই, তাহলে বুঝে গেলে এরা বিএনপিও করে না। তাহলে এরা কি করে? 48% বিএনপি করে না, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই। তাহলে এরা হচ্ছে দেখে শুনে সিদ্ধান্ত নেবে। কি দেখবে? তারা দেখতে চাচ্ছে যে কাকে দিলে দেশের জন্য ভালো হবে। তো কাদেরকে দিলে ভালো হবে এটা তো কিছুটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ দিন যত যায় একটা প্রতিদিন দলের রেট অফ ফল যেটা আছে সেটা বেশি কমছে। আমাদেরও 1% কমছে। আমাদের কেন 1% কমছে সেটা আমরা অ্যানালাইসিস করছি। এটা দুটো কারণে হতে পারে। একটা, যারা সার্ভে করছে তাদের সার্ভের ভিতরে কিছু ত্রুটি থাকে। আরেকটা হতে পারে যে আমাদের কোনো জায়গার অ্যাক্টিভিটি, সেটা তো সারা দেশব্যাপী হয়েছে, সেখানে কিছুটা ব্যত্যয় ঘটেছে। তাহলে কনক্লুশনটা হচ্ছে জামাত ইসলামীর বিজয়ের সম্ভাবনা 300%। আচ্ছা, 100 আবার 300% না কেন? এটা হচ্ছে মোর কনফিডেন্ট। আচ্ছা, এটা যুক্তি আছে। আমি উপজেলা আমির মতো এত গরম হইতে চাই না। যুক্তিটা হচ্ছে এই যে যারা দেয় নাই তারা তো অবজার্ভ করতেছে। তো অবজার্ভ যদি তারা করে তাহলে তারা কি দেখবে? ভালো দেখবে তো, যেটা ভালো কিনা, ভালো কিনা, কোনটা ভালো, কোনটার চেয়ে কোনটা ভালো, কোনটার চেয়ে কোনটা ভালোর ভিতরে জামাত ইসলামী ইনশাল্লাহ টিকবে। তাইলে 48% মানুষের যারা এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা যারা সৎ, যারা চরিত্রবান, যারা দেশপ্রেমিক, যারা যোগ্য, তাদের দিকে এই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে। তাহলে 48% লোকের ভিতরে যদি 30% লোক আমাদের সাথে আসে, তাহলে এখন আছে 21 আর কত 30, কত হইল 51। তাহলে 51%-এর কমপক্ষে সমর্থন পাওয়ার সম্ভাবনা জামাত ইসলামীর আছে। আমার যুক্তিটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। জামাত ইসলামী 10% সমর্থন ছিল বা 12% সমর্থন ছিল 5ই আগস্টের আগে, তার আগে যে সার্ভিস। তাহলে এখন জামাতের অবস্থান কি হয়েছে? ডবল। আর আমাদের সাথে যারা ছিলেন বা আছেন তাদের আগে বেশি ছিল, এটা কমছে। আজকে একজন টকশোতে বললেন যে জামাত আগে 10 ছিল, এখন 20 হয়েছে। তো যদি কতদিন গেছে? 1 বছর গেছে, তো 10-20 হয়ে গেছে। তাহলে বাকি সময়তে 20 তো 40 হইতে পারে। কি বলেন আপনারা? মানে উপরের দিকে উঠতেছে। তো আমরা এটা উনি ওই ঘরানার মানুষ। তো রেট অফ প্রগ্রেস যদি এটা হয়, তাহলে ভোট আস্তে আস্তে তো ইনশাল্লাহ আমরা মেজরিটি জায়গায় জনসমর্থনে পৌঁছতে পারি।
এটা কোনো আবেগের কথা নয়, এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাগান্ডা নয়, কারণ এখানে সব জামাত। বাড়িতে রান্না হয়েছে গুঁড়া মাছ, আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রাঁধছি, কাজ হইব নি, লাভ হইব নি, তা আমি আপনাদের এখানে ফুলাইয়া ফাবাইয়া বলে কী লাভ? আমরা তো ঘরে জানি কি মাছ রান্না হয়েছে। হোয়াট আই এম সেইং ইজ অ্যান অ্যানালাইসিস, যে নির্বাচন আস্তে আস্তে জামাত ইসলামী ইনশাআল্লাহ এখন যা আছে তার চেয়ে কমপক্ষে আরও ডবল হবে। কিন্তু একটা সমস্যা আমাদের আছে, সমস্যাটা হচ্ছে এই যে পুকুরে অনেক মাছ, আমরা পুকুর পাড়ে গিয়া মাছদের লাফাইতেছি, এটা খুব এনজয় করতেছি। দিনটা খুবই ঠান্ডা, কেউ নাই মাছ জাল ধরে মাছ ধরতেছে না, তাহলে কি অবস্থা দাঁড়াবে? মাছ নাই, পুকুরে আছে, আপনার পাতিলে। এখনকার ভোটারদের অবস্থা মাঝে মধ্যে আমার এরকম মনে হয় যে জামাত ইসলামীর পুকুরে অনেক মাছ, মানুষ বলছে যে এবার জামাতকে ভোট দেব, কিন্তু সেই ভোটটাকে ধরে যে আমার ডুলা চিনেন কিনা আপনারা, যে ভোটতে হবে, এই কাজটা আমরা ঠিক মতো করতেছি না। বুঝতে পারছি না, পারি নাই। ওনার সব ক্ষোভ হচ্ছে এই, উনি যে কথা কইছে, যার শুনছি যে ফখরুদ্দিন মানিক অমুক তমুক, আমি ওই জন্য বলছি যে আমাদের বাইরে কেউ আছে কিনা, এত ফখরুদ্দিন মানিকের পক্ষে কথা কর কিনলে অপরিচিত লোকের কাছে না যাইতে পেরেছে, মানে আমার এক্স অমুক এক্স অমুক এক্স অমুক, আমি বললাম যে এত এক্স তোমরা কইতেছ, ওয়াইজেড তো নাই, এটা বলতে হবে অন্যের কাছে। নিজের বাড়িতে হিসাব কি মায়ের কাছে ফিরে হয়? হাওবার যেটা আপনাদের জন্য বলছি, গুরুত্বপূর্ণ কথাই বলছি, তো বলে চলব। সারা বাংলাদেশে জামাতের একটা ইমেজ আছে, জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি আছে, কিন্তু সেগুলাকে সংগঠিত করে নির্ধারিত এলাকায় সেটাকে পকেটে আইনে বাক্সে ঢুকাইতে হবে তো ভোটটা, এটাই এখন আমাদের প্রধান কাজ। এবং সেটা করার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে। শীত বলছি কিন্তু আমি, প্রচণ্ড শীত, এটা তো বলি নাই নর্মাল আবহাওয়া বলছি, প্রচণ্ড শীত, পুকুরে নামতে হবে, রাত জাগতে হবে। মাছ উঠে যে কয়না রাত্রে, শিং মাছ, তারপরে কই মাছ উঠে যায় যে, তো ওইগুলোর জন্য তো সারা ধরে মানুষ মাছ ধরে, ছোটবেলায় দেখছি, এখন তো গ্রাম আর অত, সত্য বলছি কিনা, রাত জাগতে হবে। যে লোক বলে যে রাত্রে ঘুমাই সকালে সে মাছ ধরব, তার জন্য কোনো মাছ থাকবে না। এটা শুধু আপনাদের জন্য বলছি না, সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার আহ্বান। আল্লাহ সুযোগ করে দিয়েছে, মিডিয়ার কারণে সব কথা আরো বলতে পারতেছি না, কোনটা উঠেই দেয়। আমি আসলে পছন্দ করি ইন্টারনাল মিটিংগুলোতে কোনো মিডিয়া না থাকা, কেন আপনাদের সাথে অনেক কথা বলার আছে, অনেকভাবে বলার আছে। কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। আপনি যেটা ভাবছেন ওই লোকটা মনে মনে ভিন্নতা ভাবছে, আপনি ভাবছেন যে আমার ভোট দিবে না, কিন্তু সে সিদ্ধান্ত দিচ্ছে আমি দেব, সে প্রকাশ করছে না। প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেলা আছে না, জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না, হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে। আপনারা ভয় পান? আচ্ছা, আমরা পাই না, কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই। তাহলে আমার দায়িত্ব কি? তারা যদি গার্ড দিয়া না, যে তোমার জিব্বা কাটলে
আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি? এটা কিন্তু আমি বলতেছি না। We must give the confidence to the people and the voters that your life and your health and body will be safeguarded by us. আল্লাহর সাহায্য। তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই, নাহলে আরও অনেক কথা বলতাম সময়টা থাকলে। খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একজন ব্যক্তি অপেক্ষা করছে, আমি অলরেডি লেট, যেটা খুবই খারাপ হচ্ছে। প্লিজ, এখন হচ্ছে আমাদের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 2 মাস প্রত্যেকেই, একজনও বাদ নেই, বৃহস্পতি, শুক্র, শনি বাড়িতে চলে যাবে। ক্ষতি হবে? হ্যাঁ হবে। ব্যবসায় লস হবে? হবে। রেস্ট নেওয়াটা সম্ভব না, কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন। কি বলছি আমি? অগাস্ট, সেপ্টেম্বর, সপ্তাহে কয় দিন? 3 দিন। এটা আপনাদের যেতে হবে। যিনি 2 দিন যাবেন উনি 3 ভাগের 1 ভাগ কম করলেন। যিনি 1 দিন যাবেন তিনি 66% প্রয়োজনের কম কাজ করছেন। নির্বাচনে জিতার, নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে। এটা মৌখিক কথা না, বাংলা ভাষা না, এটা তো আমরা বলি যেটাকে নিজের মনে করতে হবে। এই কথা আমি বুঝাতে চাই। আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝাতে চেয়েছি, এটাই বাস্তবায়ন করতে হবে। আজকে বক্তৃতায় বলে আসছিলাম যে ইমানের 3 অংশ, মুখে স্বীকৃতি, মনে মনে গ্রাম বিশ্বাস, আর কাজে সংস্কারের 3 অংশ। একটা হচ্ছে আমরা ঐক্যমত্য হয়েছি, আরেকটা এটাকে আইনির স্ট্যাটাস দেব, আরেকটা বাস্তবায়ন। সরকার কয়টা করছে? একটা। ইমান হয়েছে নি? সংস্কার হয়েছে? কিচ্ছু হয়নি। যাই হোক, সরকারকে আরেকদিন ধরব, আজকে আর না ধরি, কি বলবো, সরকারকে আরেকদিন ধরবো, আল্লাহ যদি বাঁচা। যেতে পারবেন না কে কে? সপ্তাহে 3 দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে? আমি জানতে চাই। না অসুবিধা আছে? অসুবিধা যদি থাকে আমরা কনসিডার, সাধারণ অসুবিধাকে কনসিডার করব না। এক্সট্রা অর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার। সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন নিজ নিজ জায়গায় নির্বাচন। এরকম অসুবিধা আছে কার কার? 2 মাসের কথা বলেছি। আচ্ছা, যদি অসুবিধা থাকে লুকাবেন না, এবং আমি যারা দায়িত্বশীল, যে যেখান থেকে ছুটি নেওয়ার অথরিটি, তাদেরকে অনুরোধ করবো ছুটি দিয়ে দেবেন। এটা কোন মাসের জন্য দিলাম? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 দিন। আস্তে আস্তে গুছাইছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ফুল টাইম। তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরব। কি বলেন? আপনাদেরকে ঢাকায় পাইলে রাস্তায় ধরে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি, মাইন্ড করবেন নাকি? করবেন না, তাহলে ঠিক আছে। ঢাকা কি কাম? দেশে যাইয়া বিজয়ী হইয়া ঢাকা আসবেন, সরকার গঠন করবো আমরা ইনশাআল্লাহ। এটা ভালো লাগবে? নাকি ফাঁকি ফুঁকি দিয়ে মাঝে মধ্যে গেলেন, মাঝে মধ্যে গেলেন না, আমরা এমপি হইতে পারলাম না, কোনটা ভালো লাগবে? এমপি হলে ভালো লাগবে না? ওনাদের জিজ্ঞেস করতেছি, আমাদের তো ভালো লাগবেই। আপনাদের কি লাগবে? ভালো লাগবে? দিস ইজ ফাইনাল। নিজের যুগ এ করেন। আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে? কে করবে? যে করবে সে জামাত ইসলাম করে,
আপনাদের করবেন, আপনারাও জামাত ইসলামী করেন। জামাত ইজ এ সেলফ ড্রাইভেন ভেহিকল। ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না, ঠেলা গাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে। তো তাইলে আপনাদেরকে তো দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলা গাড়ির মতো আমরা এ দিয়ে নির্বাচনে জিতে যাবে না। প্রথম নির্বাচন জিতে সবচেয়ে ভালো, গুরুত্ব কম দেয় বিরোধীরা, অপোজিশন, এর ফাঁকে হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এগুলোর সুযোগ নেবেন, চেষ্টা করেন। সময় না দিয়ে যতই স্লোগান জিন্দাবাদ মুর্দাবাদ দিই, এটা কিন্তু কভার করবে না। ইনশাআল্লাহ এবার বাংলাদেশে 5 আগস্টের মতো আরেকটা মিরাকেল হয়ে যেতে পারে আল্লাহর ইচ্ছা। এবং এক একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট। আপনি যদি এটা মনে করেন যে আমারটা থাক, পাশেরটা হইলে তো চলবে, তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রত্যেকের দায়িত্ব আমারটা, প্রত্যেকের দায়িত্ব আমারটা। আমি চৌদ্দগ্রামে কোনো যত বড় নেতাই হোক, এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনী দায়িত্ব দিই না। যেন আমাদের সেক্রেটারি জেনারেল হচ্ছে মাওলানা আব্দুল হালিম, চিনেন আপনারা? আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব চৌদ্দগ্রামে তার বাড়ির কেন্দ্র, পাশাট্ট নাই। জেলা আমির সাহেবের বাড়ি চৌদ্দগ্রাম, এক কেন্দ্র তার বাড়িরটা। শুধু আমার কোনো কেন্দ্র থাকে না, যেহেতু ওই দিন আমাকে ঘুরতে হয়। আর প্রত্যেকের কেন্দ্র ফিক্সড। পাশের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে, 10 জন মরে গেছে, সব জানাজা হবে 4টার। বুঝতে পারছেন না? পারি না। ওই মরে গেছে, কই দেখতে যাবেন না, তাহলে তো গেল। ঠিক আছে, নির্বাচনের দিন যত কথা, যত দুঃখ, যত বেদনা, যত খুশি সব হচ্ছে কখন? 4টার পরে। তারপরেও 4টার পরে না, ভোটও তো ভাড়া দিতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের